নমস্কার, হাল্লা বলে health.com এর স্পেশাল এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সরিতা। আজকে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ এবং গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ ডক্টর পারুল দীপ চাকমা। ডক্টর পারুল বাবু, আপনাকে হাল্লা বলে অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে এপিসোডটা মূলত গ্লোকোমাকে নিয়ে, গ্লোকোমা 10 থেকে 16 মার্চ 7 দিন ব্যাপী এই গ্লোকোমা উইক চলে। সেই উপলক্ষে গ্লোকোমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের আজকের আয়োজন, রাজ্যবাসীর সচেতনতার জন্য আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। ডাক্তার বাবু নমস্কার। আপনি প্রথমে এই গ্লোকোমা উইক সম্পর্কে যদি একটু ডিটেইলস আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের বলেন। প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আপনাকে এবং এই হাল্লাবল নিউজ চ্যানেলকে আমাকে এই বিশেষ গ্লোকোমা উইক উপলক্ষে আমন্ত্রণের জন্য। আমাদের এই 10 মার্চ টু 16 মার্চ হচ্ছে আমাদের গ্লোকোমা অ্যাওয়ারনেস উইক এবং এই 12 মার্চ আমরা কনসিডার করি অ্যাজ এ গ্লোকোমা দিবস হিসাবে। তো এই বিশেষ দিনটিকে উপলক্ষ করে আমাদের উদ্দেশ্য থাকে গ্লোকোমা নিয়ে মানুষের মধ্যে গ্লোকোমা ব্যাপারে সচেতনতা এবং এর কি প্রতিকার আছে এবং এর চিকিৎসার কি কি ব্যবস্থা আছে। এই দিনটিকে উপলক্ষ করে আমরা সর্বভারত এবং সর্ববিশ্ব জুড়ে এই গ্লোকোমা অ্যাওয়ারনেসের উইক চলছে। তো আমি বলতে চাই এই সবাইকে, এই গ্লোকোমা উইকের কিন্তু একটা সবসময় একটা প্রত্যেক বছর একটা থিম থাকে। আচ্ছা, তো এই বছর যে গ্লোকোমার উইকের যে থিমটা হচ্ছে মানে গ্লোকোমা মুক্ত বিশ্ব। আচ্ছা, তো এই থিমকে নিয়ে সবাই কিন্তু এই গ্লোকোমা উইক উদযাপন করছে। তাহলে আমি প্রথমে এই গ্লোকোমা যে বিষয়টা, এটা কি, এটা আপনি যদি আমাদেরকে সবিস্তারে যদি বলেন। খুব ভালো প্রশ্ন। গ্লোকোমা হচ্ছে আমাদের একটা চোখেরই একটা রোগ। ধরুন চোখের বিভিন্ন ধরনের রোগ আছে, তো এদের মধ্যে কিন্তু গ্লোকোমা হচ্ছে একটা ঘাতক বা খুব জটিল রোগ। ধরুন আমি যদি সিম্পল ভাষায় বলতে চাই, গ্লোকোমা জিনিসটা হচ্ছে, ধরুন আমাদের শরীরের মধ্যে একটা নর্মাল ব্লাড প্রেশার থাকে। তো যখন ব্লাড প্রেশারটা বেড়ে যায় তখন আমরা কিন্তু একে হাইপারটেনশন বলে গণ্য করি। ঠিক তেমনিতে আমাদের চোখের মধ্যেও কিন্তু একটা চোখের প্রেশার থাকে। যখন ওই চোখের প্রেশারটা বেড়ে যায় তখন কি হয়, আমাদের চোখের ভিতরে কিন্তু একটা নার্ভ থাকে, যে নার্ভটা নাকি আমাদের ব্রেন এবং চোখের সঙ্গে যুক্ত থাকে। তো কি হয়, যখন চোখের প্রেশারটা বৃদ্ধি হয় তখন যে নার্ভটা আছে আমাদের, যে নার্ভ দিয়ে আমরা কিন্তু সবকিছু দুনিয়াকে উপলব্ধি করছি এবং দুনিয়াকে দেখছি, ওই নার্ভ আস্তে 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 ক্ষয় হয়ে যায়। ওইটাকে আমরা কিন্তু গ্লোকোমা বলে গণ্য করি। আচ্ছা আচ্ছা, তো এইবার যে গ্লোকোমা হয়েছে কিনা তার জন্য কিছু উপসর্গ বা লক্ষণ দেখা দেবে নিশ্চয়ই। এই লক্ষণগুলি সম্পর্কে আপনি যদি একটু ওয়াকিবহাল করেন দর্শক শ্রোতাদের। গ্লোকোমাকে কিন্তু আমরা সাইলেন্ট কিলার অফ দ্য সাইট বলি, বা বাংলাতে আমরা মানে দৃষ্টিচুর হিসাবে কিন্তু গণ্য করি। কেন? কারণ গ্লোকোমাতে কিন্তু প্রথম অবস্থাতে কোনো উপসর্গই থাকে না, অ্যাসিম্পটোমেটিক, কোনো সিমটমই দেখা যায় না। তবে কিছু ক্ষেত্রে ধরুন অনেকের কি হয়, অনেক দিন ধরে কি হয়, ক্রনিক্যালি মাথা ব্যথা থাকতে পারে বা চোখে ব্যথা থাকতে পারে। আর অনেকে যারা 40 বা 50-এর ঊর্ধ্বে, তখন কি হয়, ওরা কিন্তু কিছুদিন পর পর যে ওদের যে কাচের পাওয়ারে যে একটা গ্লাস আছে, কিছুদিন পর পর চেঞ্জ করতে থাকে। তো এই উপসর্গগুলো দেখা যায়। যখন পেশেন্ট কি হয়, যখন পেশেন্ট মানে প্রথম অবস্থা থেকে যখন শেষ স্টেজে চলে যায়, গ্লোকোমাটা যখন ভেরি অ্যাডভান্স স্টেজে চলে যায়, তখন কি হয়, ওদের তখন গিয়ে কিন্তু দেখতে অসুবিধে হয়। তখন কারণ আমাদের চোখের মধ্যে কিন্তু একটা দৃষ্টি সীমানা থাকে, এরিয়া থাকে। গ্লোকোমাতে কি হয়, যে দৃষ্টি সীমানাটা আস্তে 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 কমে যায়। তো পেরিফেরি যে ভিশনটা একবারে চলে যায়, শুধু কিন্তু ওই সেন্টারে ভিশনটা থেকে যায়। তো যখন অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন গিয়ে কিন্তু ওই যে সেন্টার ভিশন, ওইটাতেও কিন্তু দেখতে অসুবিধে হয়। তখন বুঝবেন যে গ্লোকোমা কিন্তু অলমোস্ট যে অপটিক নার্ভটাকে 80 to 90% ড্যামেজ করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, তো এইসব লক্ষণগুলো দেখা যায়। তবে কিছু ক্ষেত্রে মানে এক ধরনের গ্লোকোমা আছে, আমরা অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা বলি। ওই গ্লোকোমাতে কিন্তু পেশেন্ট অনেক সময় কি হয়, প্রচন্ড চোখে ব্যথা, চোখ লাল এবং ইভেন সামটাইম
কি পেট ব্যথা বা বমি নিয়েও কিন্তু আসতে পারে কিছু ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, আমরা জানি যে কম দেখা মানে যে ছানি হয়েছে বা ক্যাটারেক্ট হয়েছে বলা হয়, তো এই গ্লোকোমাতেও কি এরকম করে দৃষ্টিশক্তি, আপনি বললেন সংকুচিত হয়ে আসে, তো দৃষ্টিশক্তি কমে যাওয়াটাও কি হয়? ছানি আর গ্লোকোমা কিন্তু আমরা অনেক সময় খুবই কনফিউজ করি। আমরা জানি যে একটা বয়সের পরে সবার কিন্তু ছানি হয়। ছানিতে কি হয়, আপনার দৃষ্টিটা আস্তে 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 কম হয়ে আসে। তো আমরা অনেক সময় কিন্তু কনফিউজ হয় গ্লোকোমা আর ছানির মধ্যে। তো ছানিতে কি হয়, আপনার আমাদের চোখের মধ্যে কিন্তু একটা ক্রিস্টাল ক্লিয়ার বা ট্রান্সপারেন্ট একটা পর্দা থাকে, লেন্স থাকে। তো ছানিতে কি হয়, যে লেন্সটা আছে বয়সের সঙ্গে 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 ওই লেন্সটাতে কিন্তু একটা ময়লা জমে যায়। তো কি হয়, লাইটটা ওই ময়লা পর্দা দিয়ে কিন্তু যেতে পারে না, তো দেখতে অসুবিধে হয়। কিন্তু গ্লোকোমাতে হচ্ছে কি, যে চোখের ভিতরে যে নাভটা আছে কিন্তু নাভটা কিন্তু ড্যামেজ হয়ে যায়। তো এই কারণে যদি আপনার ছানি থেকে যায়, যদি আপনি অপারেশন যদি ভালোভাবে হয়, আধুনিক পদ্ধতিতে অনেক অপারেশন হচ্ছে ছানির, যদি ঠিকভাবে হয় কিন্তু সরকারিভাবেও হচ্ছে, হ্যাঁ। তো যদি ছানিটা যদি ঠিকভাবে অপারেশন করা যায়, কিন্তু পেশেন্ট কিন্তু আগের মতো দৃষ্টি ফিরে পেয়ে যাবে। তাহলে আপনি বলতে চাইছেন যে এই ছানি এবং এই গ্লোকোমার মধ্যে একটা পার্থক্য রয়ে গেছে? অনেক পার্থক্য, আকাশ আর পাতালের পার্থক্য। কারণ যদি আপনার দৃষ্টি যদি ছানির কারণে কম হয়ে যায়, আপনি অপারেশন করলে আপনার দৃষ্টি ফিরে পাবেন। কিন্তু যদি গ্লোকোমার কারণে যদি আপনার দৃষ্টিটা চলে যায়, আপনি কিন্তু আর সেই দৃষ্টি ফিরে পাবেন না। মানে আপনার পার্মানেন্ট যে দৃষ্টিটা নষ্ট হয়ে যাবে, ওইটাকে আমরা কিন্তু আবার ফিরিয়ে আনতে পারবো না। এই জন্য কিন্তু অনেকটা ফারাক। এই জন্য যদি 40 বা 50-এর ঊর্ধ্বে ধরুন যাদের দৃষ্টি কমে যাচ্ছে, তারা কিন্তু অপথ্যালমোলজিস্ট বা আই বিশেষজ্ঞ দিয়ে চেক আপ করান, এবং এটাও জিজ্ঞাসা করতে হবে যে অপথ্যালমোলজিস্টকে বা চক্ষু বিশেষজ্ঞকে আমার গ্লোকোমা আছে কিনা নেই। আমি এবার জানতে চাইবো যে কাদের ক্ষেত্রে গ্লোকোমা হওয়ার প্রবণতা বা ঝুঁকি বেশি রয়েছে? খুব খুব ভালো প্রশ্ন। গ্লোকোমা সবার হয় না, কিন্তু কিছু কিছু যে ক্যান্ডিডেট বা ফ্যাক্টর আছে, ওইগুলো থাকলে আমরা বলি ওদের কিন্তু গ্লোকোমা হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। এর মধ্যে একটা হচ্ছে, যেটা আমরা মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে গণ্য করি, ফ্যামিলি হিস্ট্রি অফ গ্লোকোমা। মানে যদি পরিবারের মধ্যে যদি কারোর গ্লোকোমা থাকে, আমরা গণ্য করি পরিবারের মধ্যে কারোর আবার গ্লোকোমা হতে পারে। এমন অনেক উদাহরণ আছে আমরা পেয়েছি। যদি একটা পরিবারের মধ্যে যদি গ্লোকোমা পেয়ে থাকি, যদি আমরা ট্রেস করি, তখন কিন্তু গ্লোকোমা বের হয়ে যায়। কারণ দেখা গেছে যদি কারোর গ্লোকোমা হয়েছে, তো আমি জিজ্ঞেস করি আপনার ফ্যামিলিতে কারোর গ্লোকোমা আছে, স্পেশালি আপনার ভাই বোন কারোর আছে, কারণ ওরা ফার্স্ট জেনারেশন, ওদের কিন্তু হাই চান্স থাকে। এরপরে ওর যদি ছেলে মেয়ে থাকে, একটু প্রবণতাটা কমে যায়। তাই আমরা সব সময় বলি, যদি কোনো কেস পেয়ে থাকি আমরা গ্লোকোমার কেস কোনো ফ্যামিলির মধ্যে, আমি সব সময় বলে থাকি বাকি ফ্যামিলি মেম্বারকেও নিয়ে আসো এবং আমরা চেক আপ করি। কারণ জাস্ট আমি কিছুদিন আগে বলছি, একটা পেশেন্ট আমাকে রেফার করেছিল একটা ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে। তো ওনার আমি ডায়াগনোজ করলাম ওনার গ্লোকোমা আছে। তো এরপরে আমি জিজ্ঞেস করলাম আপনারা কত ভাই বোন? তো ও ভদ্রমহিলা বলল আমরা 3 বোন। তো আমি বললাম, তো নেক্সট টাইমে যখন আসবেন আপনি চেক আপের জন্য, আপনি 2 বোনকেও নিয়ে আসবেন। আমি বললাম আর কি, জাস্ট আমি দেখে দেবো, মেবি গ্লোকোমা থাকতেই পারে। তো ও নিয়ে আসলো। তখন সারপ্রাইজিংলি আমি দেখলাম যে বাকি যে 2 বোন আছে, 2 বোনেরই গ্লোকোমা। তো ইটস ভেরি ডেঞ্জারাস। তো সঠিক সময়ে ডায়াগনোস হয়েছে, মানে শেষ স্টেজে চলে যায়নি। তো আমি ট্রিটমেন্ট দিলাম, ঠিক করে লেজার করলাম এবং সঙ্গে মেডিসিন দিয়ে দিলাম। এখন ওরা ঠিকঠাক আছে এবং জাস্ট চেক আপে আছে এখন। আরেকটা বিষয় যে আমরা জানি, আরেকটা আমি বলতে চাই, শুধু ফ্যামিলি হিস্ট্রি না, আর অনেকটা ফ্যাক্টর আছে। আরেকটা হচ্ছে, এখন তো আমরা দেখছি প্রায় মানুষে চশমা ইউজ করছে, যারা প্লাস পাওয়ারটা বেশি ইউজ করছে, অনেক সময় মাইনাস পাওয়ারটা বেশি ইউজ করছে। তো যারা বেশি হাই পাওয়ার, ধরুন -6 -8 পাওয়ার যাদের আছে, তারারও কিন্তু গ্লোকোমার প্রবণতাটা খুবই বেশি। এক ধরনের গ্লোকোমা হয় ওদের, ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা। আর অনেক সময় অনেকে আছে কি প্লাস পাওয়ারটা অনেকটা বেশি যাদের, ওদের কিন্তু অন্য ধরনের গ্লোকোমা হওয়ার চান্স থাকে, যেটাকে আমরা অ্যাঙ্গেল ক্লোজার বলে বন্ধ করি।
এছাড়াও অনেকে কি হয়, অনেক অনেকে অ্যালার্জির জন্য কিন্তু একটা স্টেরয়েড জাতীয় একটা ওষুধ আছে, ওরা ক্রনিক্যালি অনেক দিন ধরে ব্যবহার করছে। তো স্টেরয়েড জাতীয় অনেকে ইউজ করছে, ধরুন চোখে অ্যালার্জি হচ্ছে, অ্যালার্জির জন্য কিন্তু স্টেরয়েড ড্রপটা ব্যবহার করছে, বা কারোর শরীরে ধরুন কোনো স্কিনের সমস্যা আছে, স্কিনের সমস্যার জন্য ওই স্টেরয়েড অনেক দিন ধরে ব্যবহার করছে, বা কারোর ধরো এই মানে আর্থ্রাইটিসের সমস্যা আছে, বা কারোর ধরুন কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, তাদের কিন্তু স্টেরয়েড ট্যাবলেটটা বা ট্যাবলেটগুলো অনেক দিন ধরে ব্যবহার করতে হয়। তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা গেছে যে স্টেরয়েড ইনডিউস গ্লোকোমা এক ধরনের রোগ আছে, ওদের কিন্তু প্রবণতাটা খুব বেশি হয়। তো এই সব ফ্যাক্টরগুলো যদি থাকে, তো ওদেরকে অবশ্যই কিন্তু মানে কোনো আই স্পেশালিস্ট দ্বারা কিন্তু চেক করানো দরকার। এই ফ্যাক্টরগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ক্রুশিয়াল ফ্যাক্টর, স্পেশালি ফ্যামিলি হিস্ট্রি। বুঝলাম। যে প্রশ্নটা আমি আপনার কাছে করছিলাম যে ডায়াবেটিস হলে কিন্তু আমরা দেখি চোখেরও নানান সমস্যা তৈরি হয়, তো গ্লোকোমার সঙ্গে ডায়াবেটিসের কি কোনো সম্পর্ক আছে? আছে। এখন তো ডায়াবেটিস একটা কমন রূপ মানুষের মধ্যে, প্রায়ই দেখা যায়। তো যাদের ডায়াবেটিস ধরুন অনেক বছর ধরে আছে, লং স্ট্যান্ডিং ডায়াবেটিস, ধরো 5 বছর 10 বছর ধরে যাদের আছে, কি হয়, প্রথমে তাদের চোখের একটা আমাদের রেটিনা বলে একটা জিনিস আছে, তো রেটিনাতে প্রথম ওদের একটা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলে একটা রোগ হয় প্রথমে। তো ওই ডায়াবেটিক রেটিনোপ্যাথিটা যদি ট্রিটমেন্ট না হয় প্রপারলি, তো ওইখান থেকে কিন্তু এক ধরনের গ্লোকোমা হয় ওদের, ওটাকে ভেরি ডেঞ্জারাস টাইপ অফ গ্লোকোমা। ওই গ্লোকোমাকে কিন্তু আমরা একটা নিউভাস্কুলার গ্লোকোমা হিসাবে কিন্তু গণ্য করি। সো ওই ধরনের গ্লোকোমা হতে পারে, বাট এই ধরনের গ্লোকোমা কিন্তু খুবই ডেঞ্জারাস। এটাকে কন্ট্রোল করা এবং ট্রিটমেন্ট ইজ ভেরি ডিফিকাল্ট। তো এইসব ক্ষেত্রে অ্যাটলিস্ট যাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথি আছে, তাদেরকে কিন্তু একটা ফ্রিকোয়েন্টলি একটা চেক আপের দরকার পড়ে স্টেজ অনুযায়ী। আচ্ছা, আপনি বলছিলেন যে বয়স হলে 40-এর উপরে, মানে একটা বোঝা যাচ্ছে একটা বয়সের সঙ্গে সঙ্গে গ্লোকোমার একটা প্রবণতা আছে, কিন্তু ছোট বাচ্চাদের, শিশুদের ক্ষেত্রেও কি এই গ্লোকোমা হতে পারে? গ্লোকোমা সবার হতে পারে, মানে আজকে জন্ম হয়েছে থেকে আরম্ভ করে 100 বছর পর্যন্ত বয়সের মানুষের গ্লোকোমা হতে দেখা গেছে কি, গ্লোকোমাটা মার পেটে অবস্থা থাকাকালীনই ডেভেলপ হয়ে যায়। গ্লোকোমাটা জাস্ট জন্ম হলো আজকেই কিন্তু গ্লোকোমা হয়ে বাচ্চার হতে পারে। এটা আজকে হতে পারে, 2 বছর পরে হতে পারে, এবং 20 বছর পরে হয়তো। গ্লোকোমার কোনো এজ বাহার নেই, তবে বেশিরভাগ ক্ষেত্রে কি আমরা 40-এর পরেই দেখি। বাট জাস্ট মানে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে যে গ্লোকোমাগুলো আমরা পাই, বাট ওইগুলোকে ট্রিটমেন্ট করা একটু ডিফিকাল্ট ওদেরকে, কারণ ওদের জন্য স্পেশাল গ্লোকোমার সেট আপের দরকার হয়। তো এইগুলো একটু ডিফিকাল্ট হয়, এবং ট্রিটমেন্টের জন্য আমরা অনেক ক্ষেত্রে ওদেরকে বাইরে রেফার করতে বাধ্য হই, কারণ এসব ধরনের সেট আপ আমাদের ত্রিপুরাতে এখনো এস্টাবলিশ হয়নি। আমরা করছি কিছুটা, তবে সেক্ষেত্রে আধুনিক কিছু জিনিসের দরকার পড়ে, ওইসব স্পেশালি জাস্ট বাচ্চার মানে শিশুর যে গ্লোকোমা ব্যাপারটা আর কি। আচ্ছা, আপনি এখনো বলছিলেন যে ওপেন অ্যাঙ্গেল বা ক্লোজ অ্যাঙ্গেল গ্লোকোমার কথা, এইটা কি গ্লোকোমার মানে গ্লোকোমার বিভিন্ন ধরন? এটা হ্যাঁ, অ্যাকচুয়ালি গ্লোকোমাকে, হ্যাঁ টাইপ, অ্যাকচুয়ালি গ্লোকোমাকে আমরা কিন্তু 4 ভাগে ভাগ করেছি বেসিক্যালি, একটা সাধারণ ক্লাসিফিকেশনস। এদের মধ্যে হচ্ছে একটা আমরা ওপেন অ্যাঙ্গেল বলে একটা আছে, একটা আছে ক্লোজ অ্যাঙ্গেল, একটা আছে শিশু গ্লোকোমা, আর একটা হচ্ছে সেকেন্ডারি গ্লোকোমা। তো ওপেন অ্যাঙ্গেল ক্লোজ অ্যাঙ্গেল একটু একটু ডিফারেন্ট আছে, কারণ ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা কি হয়, একটু আস্তে 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 করে হয়। তো প্রথম দিকে পেশেন্ট কিন্তু কিছুই বুঝতে পারে না, যখন এই গ্লোকোমাটা যখন একবারে শেষ পর্যায়ে চলে যায়, এন স্টেজ বা অ্যাডভান্স গ্লোকোমা, তখন গিয়ে কিন্তু পেশেন্টের অসুবিধা হয়। কিন্তু ক্লোজ অ্যাঙ্গেলে কি হয়, পেশেন্ট প্রথম অবস্থা থেকেই কিন্তু পেশেন্ট উপসর্গ থাকে, একটু ধরো মাথা ব্যথা হচ্ছে, চোখে ব্যথা হচ্ছে, অনেক সময় চোখ লাল হচ্ছে, এসব মানে ট্রিটমেন্ট নিয়ে আসে আমাদের। সেই ক্ষেত্রে কিন্তু ওই ক্লোজ অ্যাঙ্গেলে গ্লোকোমার যে প্রগনোসিসটা একটু ভালো, কারণ সিমটম থাকে তো আমাদের কাছে চলে আসে, তো আমরা ট্রিটমেন্ট করতে পারি, তাড়াতাড়ি নির্ণয় হয়ে যায় এবং ওই ট্রিটমেন্টটা সলভ হয়ে যায়। কিন্তু যদি পেশেন্ট যদি ওই মাথা ব্যথা চোখ ব্যথা নিয়ে বাড়িতে বসে থাকে, অনেকদিন ধরে আসে না, তাহলে কিন্তু ওইটা কিন্তু আবার ডেঞ্জারাস, আবার ডেঞ্জারাস। আচ্ছা, আপনি এখন একটা সেকেন্ডারি গ্লোকোমার কথা বলছিলেন, এইটা কি সেকেন্ডারি গ্লোকোমা? সেকেন্ডারি গ্লোকোমা হচ্ছে মানে
চোখের কারণে এই গ্লোকোমাটা হয়নি, কিন্তু অন্য কোনো রোগের কারণে গ্লোকোমা হয়। ধরুন এই আপনার ধরুন এই কোনো একটা মেডিসিনের কথা বলছিলাম, স্টেরয়েড। ধরুন কারোর অ্যালার্জির সমস্যা আছে শরীরে, বা কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, বা রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অন্য কিছুর জন্য ওষুধ স্টেরয়েড ট্যাবলেট নিচ্ছে। এটা কিন্তু চোখের কারণে না, কিন্তু ওই ওই রোগটার কারণে কিন্তু ওষুধ নিচ্ছে ও, তো স্টেরয়েডটা আর কি। তো নিতে নিতে একটা সময় গিয়ে এক ধরনের গ্লোকোমা হয়ে যায়, ওইটাকে আমরা সেকেন্ডারি গ্লোকোমা বলি। আরেকটা ধরুন এই কোনো একটা ছেলে ধরুন ক্রিকেট খেলছে বা ব্যাডমিন্টন খেলছে, হঠাৎ করে বল এসে চোখে লাগলো, তো ওইখান থেকে চোখের ভিতরে ব্লিডিং হলো, কিন্তু ওইখান থেকেও কিন্তু এক ধরনের গ্লোকোমা হয়। এটাকে আমরা অ্যাঙ্গেল রিসেশন গ্লোকোমা বলে গণ্য করি আর কি। তো অনেক ক্ষেত্রে কেউ অনেকে আবার কি চোখের অ্যালার্জি আছে, চোখের অ্যালার্জির জন্য ওই স্টেরয়েড ড্রপ নিচ্ছে অনেকদিন ধরে, ওইটার জন্য আবার এক ধরনের গ্লোকোমা হয়। তো মানে চোখের কারণে গ্লোকোমা, কিন্তু অন্য রোগের কারণে গ্লোকোমা হয়েছে, ওইটাকে আমরা সেকেন্ডারি গ্লোকোমা হিসেবে। এতগুলো আপনি তার শ্রেণীবিভাগ ক্লাসিফিকেশনের কথা বললেন, এর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বা মানে যেটা ডেঞ্জারাস পেশেন্টের জন্য হয় সেটা কোন কোন ধরনের গ্লোকোমা? অ্যাকচুয়ালি সব গ্লোকোমাই ডেঞ্জারাস, আচ্ছা, কারণ গ্লোকোমার আলটিমেট যে ক্ষতিটা করে হচ্ছে অপটিক নার্ভে। কারণ অপটিক নার্ভ যদি ড্যামেজ হয়ে যায়, আমরা ওইটাকে কিন্তু রিভার্স করে বা ফিরিয়ে আনতে পারি না। আচ্ছা, তবে এর মধ্যে যত ধরনের গ্লোকোমা আছে, তবে সবচেয়ে ক্ষতি বলবো আমি অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমাটা, কারণ ওইটা তাড়াতাড়ি যে নার্ভটাকে নষ্ট করে। আর আরেক ধরনের গ্লোকোমা যেটা আমি শিশু গ্লোকোমা বলে থাকি, কারণ শিশু গ্লোকোমাকে অ্যাকচুয়ালি ট্রিট করা খুবই ডিফিকাল্ট, মানে খুব ভালো সেটআপের দরকার হয় এবং তাড়াতাড়ি করতে হয়। কারণ 1 বছরে বাচ্চা নিয়ে আসলো আমার কাছে, তো আমি দেখলাম গ্লোকোমা, তো ওর কিন্তু সার্জারি লাগবে, অপারেশন লাগবে, ওষুধ দিয়ে বাচ্চা গ্লোকোমা কন্ট্রোল করা যায় না, এটা অসম্ভব। আলটিমেটলি ওর সার্জারি লাগবে। যদি ধরুন মানে পেশেন্টের ধরুন প্যারেন্টসের অবহেলায় বা কোনো কারণে যদি কিছুটা পিছায়, ধরুন 5-6 মাসে যদি পিছিয়ে যায়, ওই ক্ষেত্রে কিন্তু বাচ্চার যে নার্ভটা আছে, অপটিক নার্ভটা, ওটা কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে। তো মোটামুটি ওভারঅল যদি বলি, এই যে শিশু গ্লোকোমাটা খুব খারাপ একটা, আর অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা যদি সঠিক সময়ে যদি না আসে, হওয়া সত্ত্বেও ওইটা আমি ডেঞ্জারাস, কারণ কিছুদিনের মধ্যে আপনার যে অপটিক নার্ভটা পুরোদমে নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, এই অপটিক নার্ভটা যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে দৃষ্টিশক্তি আর ফিরিয়ে আনার কোনো রিভার্স করার কোনো ব্যবস্থা নেই? কারণ অপটিক নার্ভটা হচ্ছে একটা, আমরা যদি বলি কেবলের যে একটা তার, কেবল যখন তৈরি ওইখানে কিন্তু অনেকগুলো তার থাকে, তো অপটিক নার্ভটাও ঠিক তেমনই, কিন্তু ওই অপটিক নার্ভটা তৈরি হয়েছে অনেকগুলো নার্ভ ফাইবার দিয়ে। এখানে অলমোস্ট 12 মিলিয়ন নার্ভ ফাইবার আছে। ওই অপটিক নার্ভে কিন্তু ওই একটা নার্ভ ফাইবার প্রেশারের কারণে প্রত্যেক দিন ড্যামেজ হয়। যখন একবার ড্যামেজ হয় কিন্তু আমরা আর রিটার্ন করে আনতে পারবো না, এটা পার্মানেন্ট লস, আপনার একবারে দৃষ্টি চলে যাবে, আর আমরা কিন্তু ওইটা আর ফিরিয়ে নিয়ে আনতে পারবো না। এই গ্লোকোমা পেশেন্টের সংখ্যা আমাদের রাজ্যে দেশে কিরকম আছে, মানে কিরকম? আমাদের ত্রিপুরা রাজ্যে তো এখন পর্যন্ত কোনো ডাটা নেই, বাট যদি আমি ওভারঅল বলি ইন্ডিয়া বা বিশ্বে, ইন্ডিয়াতে বর্তমানে প্রায় 1,60,00,000 মানুষের গ্লোকোমা আছে। অলমোস্ট যদি পৃথিবীর পরিসংখ্যান হিসাবে ধরি, অলমোস্ট 60 মিলিয়ন। এর মধ্যে দেখা গেছে কি যে ইন্ডিয়াতে যে 1,60,00,000 গ্লোকোমা পেশেন্ট আছে, এর থেকে কিন্তু অলমোস্ট 8 লাখের মতো মানুষ অলমোস্ট ব্লাইন্ড হয়ে আছে। গ্লোকোমার কোনো একটা চোখে বা দুটো চোখে ব্লাইন্ড হয়ে আছে, ব্লাইন্ড হয়ে গেছে, ভেরি সিরিয়াস ডিজিজ। কিন্তু ত্রিপুরাতে এখনো ডাটা নেই, বাট আমি অলরেডি যে স্টার্ট করেছি ত্রিপুরাতে কেমন ধরনের পেশেন্ট আমরা পাচ্ছি এবং কেমন ধরনের গ্লোকোমা আমরা পাচ্ছি, বা কেমন পরিসংখ্যান, মানে কেমন নাম্বার অফ গ্লোকোমা পেশেন্ট আমরা আছে, আমি একটা পাবলিকেশনের দিকে এগুচ্ছি। হয়তো অদূর ভবিষ্যতে ধরো 1 বছর বা 1.5 বছর পরে আমি একটা পাবলিকেশন বের করবো আর কি, তো ওইখানে আমরা একটা ডাটা পেয়ে যাব। খুব ভালো কাজ করছে। হ্যাঁ, কিন্তু আমি বলতে চাই ত্রিপুরাতে প্রচুর গ্লোকোমা পেশেন্ট প্রচুর আছে, কিন্তু ওরা আনডায়াগনোস এখনো, মানে ওরা অ্যাকচুয়ালি ব্যাপারটার সম্বন্ধে কিছুই জানে না। সচেতনতার একটা বড় অভাব। আপনি এবং আপনার যে আপনি জিবি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় আছেন,
জিবি হাসপাতালের তরফ থেকে, রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আপনারা কোনো ধরনের কি সচেতনতামূলক অনুষ্ঠান বা মানুষের কাছে যাওয়ার কোনো চেষ্টা আমরা করেছেন? করছি একটা মানে খুব ভালো খবর এই উদ্দেশ্যে, জাস্ট জানুয়ারি মাসে হুম। এই আমাদের জিবিতে একটা গ্লোকমার জন্য স্পেশাল ক্লিনিক খোলা হয়েছে। আচ্ছা। এটা গভর্নমেন্ট অফ ত্রিপুরা অর্ডার। হুম, হুম, তো এখন ওই ক্লিনিকে প্রত্যেক শুক্রবারে আমাদের হুম, হুম, জিবিতে প্রত্যেক শুক্রবারে হুম। 9টা থেকে 2টা পর্যন্ত আমাদের গ্লোকোমা ক্লিনিক চলছে। কিন্তু আচ্ছা। অলরেডি এই নোটিশটা কিন্তু আমাদের ওই পত্রপত্রিকা অলরেডি ছড়িয়ে দেওয়া হয়েছে। তো এখন গ্লোকোমা খুব পুরোদমে চলছে ক্লিনিকে। এখন পেশেন্টের কিন্তু আমরা কম পাইনি। পেশেন্ট যদি আমরা অ্যাওয়ারনেস করছি, এখনো পুরো ত্রিপুরা জুড়ে ছড়িয়ে যায়নি, মানে মানুষ এখনো পায়নি মেবি নিউজটা। তা সত্ত্বেও যারা পেয়েছে আমি কিন্তু এটা জানতে চাইবো যে গ্লোকোমাটা কিভাবে নির্ণয় করা হয় এখানে, মানে জিবি হাসপাতালে তার ব্যবস্থা রয়েছে কি? রয়েছে। জিবি হাসপাতালে এখন গ্লোকোমা নির্ণয় হচ্ছে, এবং গ্লোকোমার সব ধরনের চিকিৎসা আমরা তো মেডিকেলে তো ট্রিটমেন্ট করছি, এবং অপারেশনও হচ্ছে জিবিতে। গ্লোকোমার যে যে ধরনের আধুনিক অপারেশন সবগুলো হচ্ছে এখন আমাদের। আচ্ছা, আচ্ছা। নির্ণয় অ্যাকচুয়ালি যখন কোনো পেশেন্ট আমাদের কাছে আসে তখন আমরা কি করি, ওই পাওয়ারটা চেক করি। পাওয়ার চেক করার পরে আমরা চোখের যে প্রেশারটা আছে আমরা চোখের প্রেশারটাও দেখি। দেখার পরে আমাদের যে চোখের ভিতরে একটা নার্ভ আছে, হুম। তো আমরা একটা স্পেশাল যন্ত্র থাকে আমাদের, হুম। আমরা ওইটাকে অপথালমোস্কোপ আচ্ছা। বলি আর কি আমাদের সায়েন্টিফিক ভাষায়। তো ওই অপথালমোস্কোপ দিয়ে আমরা যে ভিতরে যে নার্ভটা হুম, হুম। পরীক্ষা করি, করার পরে যদি আমাদের সন্দেহ হয় তখন গিয়ে কিছু পরীক্ষা দরকার। ধরুন একটা আমি যে আপনাকে বললাম চোখের দৃষ্টি সীমানা একটা আছে আমাদের, হুম, হুম। ওইটা আমরা পরীক্ষা করি। আচ্ছা। একটা এই আমরা সায়েন্টিফিক ভাষায় বলি পেরিমেট্রি, ভিজুয়াল ফিল্ড এক্সামিনেশন, ওইটা হুম, হুম। করি আমরা। এরপরে আমাদের আছে ওসিটি বলে একটা ইয়ে আছে, টেস্ট আছে, অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি, ওই টেস্টটা করি। কিরকম খরচ হয় তাতে? খরচ অ্যাকচুয়ালি ভেরি করে। হুম। আমাদের ওসিটি মেশিনটা নেই এখনো, কিন্তু যে একটা ভিজুয়াল ফিল্ড টেস্ট আছে ওইটা আমাদের কাছে আছে। ওইটা দিয়ে আমরা মোটামুটি 80-90% ডায়াগনোস হয়ে যায়। ডায়াগনোসিসের পরে তো বাকি যা ট্রিটমেন্ট লাগে ওগুলো আমরা দিয়ে দিই। আচ্ছা। আপনি রোগ নির্ণয়ের কথা বললেন, এবার চিকিৎসা এখানে আপনারা কিভাবে করেন? চিকিৎসা আমাদের জীবিতে অ্যাকচুয়ালি যখন আমরা গ্লোকোমার চিকিৎসা বলি, মেনলি 3টা জিনিস আছে গ্লোকোমার চিকিৎসা। এক হচ্ছে মেডিকেল, যেটা আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করি। 2 নাম্বার আছে আমাদের লেজার ট্রিটমেন্ট, অ্যান্ড 3 নাম্বার তো সার্জারি। তো প্রথম আমরা ইনিশিয়ালি কি করি, আমরা মেডিসিন ওষুধ দিয়ে দেখি। ওষুধ দেওয়ার পরে যদি মানে গ্লোকোমাটা কন্ট্রোল আছে, প্রেশার কন্ট্রোল আছে, নার্ভ ড্যামেজ হচ্ছে না, তাহলে আমরা ওষুধ দিয়ে গ্লোকোমাকে কন্ট্রোল করে কন্টিনিউ রাখাই। যদি ওষুধ দেওয়ার পরেও যদি ধরুন লেজার মানে গ্লোকোমা কন্ট্রোল হচ্ছে না, হুম। এরপরে স্টেজে আমরা চলে যাই লেজার। তবে সব ক্ষেত্রে দরকার হয় না, স্পেশালি আমি অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা বললাম, ওই ক্ষেত্রে কিন্তু আপনার লেজার লাগবে। এরপরেও যদি আপনি ধরুন মানে মেডিকেল ট্রিটমেন্ট, এরপরে লেজারের পরেও যদি আপনার যদি মানে গ্লোকোমাটা কন্ট্রোল নেই, প্রেশার কন্ট্রোল নেই, এরপরে কিন্তু আলটিমেট চিকিৎসা কিন্তু সার্জারি, মানে আপনার অপারেশন লাগবে। এই অপারেশন দিয়েই আমরা গ্লোকোমাকে কন্ট্রোল করি। জিবি হাসপাতাল ছাড়া কোন কোন সরকারি হাসপাতালে, মানে আমাদের রাজ্যে, এই ট্রিটমেন্টের ব্যবস্থাগুলি রয়েছে? এখন তো অ্যাকচুয়ালি মেডিকেল ট্রিটমেন্ট মানে সব হসপিটালেই করছে, তবে সার্জিক্যাল যে সার্জিক্যাল ট্রিটমেন্টটা বা কিন্তু লেজার ট্রিটমেন্ট লেজার ট্রিটমেন্টটা কিন্তু আমাদের জিবিতেই বেশি হচ্ছে। কারণ এখন আমরা স্পেশাল ক্লিনিক খুললাম এখন। আইজিএম হাসপাতালেও নিশ্চয়ই। আইজিএমে হচ্ছে, সব ধরনের ব্যবস্থা আছে। বাট আমি এখন কি করছি, যে স্পেশাল যে গ্লোকোমা ক্লিনিকটা খোলার ফলে হুম। মানে ত্রিপুরার সব জায়গার থেকে, হুম। মানে হাপানিয়ার থেকে রেফার করছে পেশেন্ট, আচ্ছা। আইজিএম থেকে রেফার করছে। এরপরে যে যে ডিস্ট্রিক্ট হসপিটালগুলো, Hospital এখানে গুলো তো এখন মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্ট হসপিটালে কিন্তু আমাদের এখন চক্ষুরোগ বিশেষজ্ঞ আছে। আচ্ছা। তো ওদের যখন কন্ট্রোলের বাইরে যাচ্ছে, মানে ওরা মেনটেন করতে পারছে না গ্লোকোমাকে, এগুলো কেসগুলো কিন্তু আমাদের জিবিতে রেফার হচ্ছে। আচ্ছা। জিবিতে রেফার হওয়ার ফলে সব কেসগুলো তো মোটামুটি আমরা সবাই মিলে আমি সিদ্ধান্ত নিচ্ছি কোনটাকে মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে হবে, কোনটাকে লেজার করতে হবে, কোনটাকে সার্জারি করতে হবে। এখন পুরো দমে আমাদের কিন্তু গ্লোকোমা ইউনিট খুব ভালো কাজ করছে এসজিএমসিতে। আমরা সবাই মিলে করছি এবং রেজাল্ট খুব ভালো। আচ্ছা।
রেজাল্ট খুব ভালো, অনেক মানুষ উপকৃত হচ্ছে, যার জন্য কিন্তু জীবিতে আগে কিন্তু যে গ্লোকোমার কেসগুলো জীবিত থেকে কিন্তু বাইরে রেফার হতো। আচ্ছা, যখন আমি গ্লোকোমা পড়ে আসলাম বাইরের থেকে, এখন কিন্তু গ্লোকোমার রেফার অলমোস্ট নীল, বন্ধ, আমরা রেফারই করছি না, কারণ এখানে আমরা সবকিছু আছে, সবকিছু দেখছি। এখন পেশেন্টের গ্লোকোমা ট্রিটমেন্টের জন্য কিন্তু বাইরে যেতে হচ্ছে না, সুলভ মূল্যে আমাদের হ্যাঁ, খুব মানে সুলভ মূল্যে খরচে অলমোস্ট treatment টা হচ্ছে। নীল, হুম। মানে কোনো নীল, মানে কোনো কিছু মানে খরচ ছাড়াই। খরচা ছাড়াই কিন্তু সব চিকিৎসা পাচ্ছে সুবিধে। আচ্ছা, আপনার সঙ্গে কথা বলে আমাদের আজকে দর্শক শ্রোতা বন্ধুরা উপকৃত হবেন। এখন আজকে গ্লোকোমা উইকের মানে সম্পর্কে আপনি আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের একটি যদি কোনো বার্তা দেন, এটা দিয়ে আমরা শেষ করব। তো অ্যাকচুয়ালি যদি কারোর ধরুন মানে দৃষ্টিশক্তি আস্তে 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 কমে যাচ্ছে, আপনারা শুধু মনে করবেন না যে আপনার ছানি আছে, কিন্তু ছানি ছাড়াও কিন্তু আপনার আরেকটা ঘাতক রূপ চোখের, তা হচ্ছে গ্লোকোমা। তো গ্লোকোমা ব্যাপারে কিন্তু আপনি জানবেন। তো যখন আপনি কোনো আই স্পেশালিস্ট বা কারো কাছে যাবেন, তখন কিন্তু এটা আপনার দায়িত্ব। অনেক সময় কি হয়, বিজি প্র্যাকটিস শিডিউলে কিন্তু ডক্টর অনেক সময় মেবি খেয়াল থাকে না, বা মানে মানে দেখতে ভুলে যায় অনেক ক্ষেত্রে। তো যদি আপনি যদি মনে করিয়ে দেন যে স্যার কি আমার কি গ্লোকোমা আছে কি, কিন্তু ডক্টর কিন্তু তখন কেয়ারফুলি দেখবে। তো এটা আপনার দায়িত্ব যে আপনি গিয়ে বলবেন যে আমার গ্লোকোমা আছে কিনা। আর যদি ফ্যামিলি হিস্ট্রি, স্পেশালি যদি আপনার পরিবারের মধ্যে কারোর গ্লোকোমা আছে, আপনি অবশ্যই কিন্তু চেক করাবেন, কোনো গ্লোকোমা স্পেশালিস্ট বা আই স্পেশালিস্ট দিয়ে কিন্তু চেক করাবেন, কারণ আপনার হাই গ্লোকোমা হওয়ার চান্সেসটা খুবই বেশি, অন্যের তুলনায় ভেরি হাই চান্স। তো এটা ছাড়াও আরেকটা, যদি গ্লোকোমা থেকে যায় আপনার, যদি গ্লোকোমা হয় আপনার, কিন্তু আপনি নর্মাল মানুষের মতো জীবনযাপন করতে পারেন, কোনো রেস্ট্রিকশন নেই। বাট মোস্ট ইম্পর্টেন্টলি আপনার শুধু একটু চেক আপে থাকতে লাগবে, স্পেশালি আপনি আই স্পেশালিস্ট বা গ্লোকোমা স্পেশালিস্টের পরামর্শে থাকবেন। এবং যে গ্লোকোমার যারা আছে, ধরুন মানে এই কি বলে, এই চেক আপে থাকতে হবে, চেক আপে আপনি ছাড়বেন না, কারণ গ্লোকোমা যখন আপনার একবার হবে, এটা কিন্তু আপনার সঙ্গে সারা জীবন থাকবে। কিছুদিন পরে মেবি আপনার ছেলে মেয়ে থাকবে না, আপনার ওয়াইফ আপনার সঙ্গে থাকবে না, কিন্তু গ্লোকোমা কিন্তু আপনার সঙ্গে, আপনি যতদিন বেঁচে থাকবেন গ্লোকোমা আপনার সঙ্গে থেকে যাবে। তাই আপনার দায়িত্ব, তো গ্লোকোমা যদি হয় সঠিকভাবে আপনি চেক আপ করাবেন, সঠিকভাবে আপনি ডাক্তারের পরামর্শে থাকবেন। তো এই ছোট্ট কথা নিয়ে আমি অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। আমাদের আজকের specialhealth.com অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।